আজকে আমরা কম্বিনেশন এই পার্টটা পারমুটেশন কম্বিনেশনের একটা পার্ট কম্বিনেশন সেইটা আজকে আমরা পড়াবো। এই লেকচারটা যখন শুরু করি তখন এই পারমুটেশন কম্বিনেশনের মধ্যে তফাৎটা কি সেটা একটু বলে দিয়েছিলাম, সেটা বিস্তারিতই বলেছিলাম, সেইটা একটু দেখে নিও। এখানে এই অ্যালজেব্রা চ্যাপ্টার 6A তাতে আছে, তো ওইটা একটু দেখে নিও। আমি তবু একটু সংক্ষেপে বলে নিচ্ছি ডিফারেন্সটা। আর ডিফারেন্সটা জানলে এবং ফর্মুলা বলে দেব, সেই ফর্মুলা থেকেই যে কোনো অঙ্ক করে ফেলা যাবে। তো সেটা হচ্ছে যে আমি ডিফারেন্সটা বোঝাচ্ছি যে ধরা যাক এ বি সি তিনটে লেটার, এদের থেকে যে কোনো দুটো নিয়ে আমাকে শব্দ তৈরি করতে হবে। তাহলে আমি যে কোনো দুটো নিতে গেলে আমি এ আর বি নিতে পারি, এ বি দিয়ে একটা ওয়ার্ড হলো। তেমনি এ আর বিকে ব্যবহার করে বি এ মানে থাক বা না থাক, এটা নতুন একটা শব্দ হয়ে গেল কিন্তু। তাহলে অর্থাৎ এদের যে পরস্পর স্থান চেঞ্জ করলাম, করাতে একটা নতুন উত্তর পেলাম, এটা পারমুটেশন। এবার যদি আমি এরকম ভাবি যে এ বি সি তিনজন প্লেয়ার আছে, এদের যে কোনো দুজনকে নিয়ে আমাকে একটা দল তৈরি করতে হবে, টিম, যে কোনো টিম। তাতে আমি এ আর বিকে সিলেক্ট করতে পারি। কেউ যদি বি আর এ কে সিলেক্ট করে, আগে বি তারপরে স্থান চেঞ্জ করে এই যদি করে, তাতে কিন্তু টিমটা আমার একই থাকছে, এটা কম্বিনেশন। অর্থাৎ যদি এখানে কে কোন পজিশনে থাকবে সেটা, তার জন্য যদি একটা নতুন উত্তর পাই তাহলে পারমুটেশন। আর কে কোন পজিশনে, কাকে কোন পজিশনে নাম লিখব সেটা যদি না থাকে, তাহলে সেটা যদি কোনো ইম্পর্টেন্ট না হয়, তাহলে সেটা কম্বিনেশন। যে কোনো ধরনের দল, টিম তৈরি করা, এগুলো সব সময় কম্বিনেশন। অধিকাংশ প্রশ্নগুলোই এই ধরনের হবে, যে কোনো দল গঠন করা, কোনো টিম তৈরি করা ইত্যাদি। আর আর কিছু কিছু জায়গা আছে, যেমন কতগুলো বিন্দু দেয়া আছে একটা প্লেনে, তাদেরকে ধরো এই তিনটে বিন্দু দেয়া আছে, এদের যোগ করে আমি কতগুলো সরলরেখা পেতে পারি। তা সরলরেখা পেতে গেলে দুটো বিন্দুকে যোগ করতে হয়, এটা এ, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। আমি যদি এ থেকে বি বিন্দুকে যোগ করি একটা সরলরেখা পেলাম, আবার বি থেকে যদি একে যোগ করি তাহলে একই সরলরেখা পাবো। সেই জন্যে সরলরেখার সংখ্যা তৈরি করা, ত্রিভুজের সংখ্যা তৈরি করা, এসবগুলোই হচ্ছে কম্বিনেশন। আচ্ছা, এবার কম্বিনেশন আমরা বুঝতে পারলে এবার তার জন্য এবার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে যে এন সংখ্যক নির্দিষ্ট বস্তু আছে, তার থেকে আমি যদি আর সংখ্যক বস্তু নিয়ে কম্বিনেশন তৈরি করি, তাহলে উত্তরটা হবে এন সি আর। আগে যেমন এন পি আর ছিল, পি স্ট্যান্ডস ফর পারমুটেশন, এখানে সি হচ্ছে কম্বিনেশন। তাহলে এইটার কম্বিনেশন এর উত্তর হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এই পর্যন্ত এনপিআর এর ফর্মুলা। এখানে আর একটা হবে ফ্যাক্টোরিয়াল আর। এই হচ্ছে কম্বিনেশনের ফর্মুলা। আচ্ছা, এর পরপর কতগুলো আমি ছোট ছোট ফর্মুলা ডিডাকশানগুলো একটু মানে রেজাল্টটা আমি মনে করিয়ে দেবো। তার জন্য আমি লিখে রাখছি, একটু তোমরা মনে করে রেখো। সেটা প্রথমটা হচ্ছে এন সি টু, যে কোনো এনের জন্যে এটা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। এন সি আর ইজ ইকাল টু এন সি এন মাইনাস আর। অর্থাৎ এখানে, আচ্ছা এটা আমি বলছি পরে। তারপরে আরেকটা ফর্মুলা মনে রাখতেই হবে, এন সি আর প্লাস এন সি এন মাইনাস আর। এখানে
উপরের দুটোই সেম এন, আর এখানে একটা আর আর একটা এন মাইনাস আর, এর ভ্যালুটা হবে ওই এন প্লাস ওয়ান সি আর মাইনাস, মানে এইটা একটা বেড়ে যাবে, এইটা একটা বেড়ে গেল, আর এদের মধ্যে যেটা, ও আমি ভুল লিখছি, এটা সরি, ভেরি সরি, এটা হচ্ছে আর মাইনাস ওয়ান, এনসিআর প্লাস এনসি আর মাইনাস ওয়ান, এদের ভ্যালুটা হবে উপরের দুটো সেম, আর এখানে পরপর দুটো ইন্টিজার, তাহলে এর উত্তরটা হবে এইটা একটা বেড়ে গেল, আর এদের মধ্যে যেটা বড় সেটা নেব। তারপরেরটা হচ্ছে এন সি পি ইজ ইকাল টু এন সি কিউ, আর পি নট ইজ ইকাল টু কিউ, এই যদি হয় তাহলে পি প্লাস কিউ ইজ ইকাল টু এন হবে, মানে এনসিপি এনসিকিউ, আর পিটা কিউ এর সঙ্গে সমান নয়, সমান হলে তো দুজনের সমান হতোই, এটা এই দুটো, সেক্ষেত্রে হবে এই এদের দুটো যোগফল এন হবে, এইটা প্রায় এটার মতো। আচ্ছা, এইবার আমরা দু চারটে অঙ্ক করব। এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। প্রথম অঙ্কটা একটা নিউমেরিক্যাল প্রবলেম, সেটা হচ্ছে এনসিআর ইজ ইকুয়াল টু 84 এবং এনপিআর ইজ ইকুয়াল টু 504, 504, এই হলে এন এবং আর এর মান নির্ণয় করো। তাহলে দুটো ইনফরমেশন, এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে এন আর আর এর মান নির্ণয় করতে হবে আমাকে। তা এটা করব কি, আমি যে ফর্মুলা ব্যবহার করি, এনসিআর মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর ইজ ইকাল টু 84, আর এটা হচ্ছে এনপিআর বাই ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এটা সমান হচ্ছে 504। তো তাহলে দুটো ইকুয়েশন, দুটো আননোন, সলভ করার কথা, কিন্তু এখানে ফ্যাক্টোরিয়ালগুলো থাকার জন্যে ওইভাবে সলভ করাটা আমাদের খুব, মানে আগের মেথডে সলভ করাটা খুব অসুবিধাকর। এই জন্যে করবো কি, আমি এতে দেখো এখানে এই ভ্যালুটা, এখানে আমার এইটাই, এই ভ্যালুটা আমি ওখান থেকে বসিয়ে দেবো, তাহলে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এটা হচ্ছে 504 বাই ফ্যাক্টোরিয়াল আর 84, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ফ্যাক্টোরিয়াল আর ইজ ইকুয়াল টু 504 ডিভাইডেড বাই 84 ইজ ইকুয়াল টু, এটা হবে 4 দিয়ে ক্যান্সেল করো, এটা 21, আর এটা 4 দিয়ে ক্যান্সেল করলে হবে 1 2 6, এবার এটা হচ্ছে, এটাকে ক্যান্সেল করলে 6 পেলাম। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল আর মানে এখানে কিন্তু একটা সংখ্যা না, এখানে অনেকগুলো সংখ্যার গুণফল, আর ইন্টু আর মাইনাস ওয়ান, আর মাইনাস টু ইত্যাদি। তা এইটা মোকাবিলা করতে গেলে আমাদের যেটা দরকার, এইটাকে যদি ফ্যাক্টোরিয়াল অফ সামথিং লিখে ফেলতে পারি, তাহলেই আর এর ভ্যালু পেয়ে যাবো। কি সেটা না, এটা হচ্ছে 6 মানে 3 ইন্টু 2, 1 ইন্টু 2 ইন্টু 3, এটাই 6, এটা ফ্যাক্টোরিয়াল 3, তাহলে ফ্যাক্টোরিয়াল আর সমান ফ্যাক্টোরিয়াল 3, অতএব আর ইজ ইকুয়াল টু 3। আর আর এর মান 3 পাওয়া গেলে
এবার কোথাও একটা বসিয়ে দিলে মানে কোথাও মানে এই এই রেজাল্ট বা এই রেজাল্ট এখানে বসিয়ে দিলে আমরা কিন্তু দ্বিতীয়টা পেয়ে যাব। তো আমরা এটাতেই বসাই, এখানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এটা হচ্ছে 504। এটাও করব কি, এটা আমি ক্যান্সেল করব, করে এই ফ্যাক্টোরিয়াল এনটাকে লিখতে পারবো এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, তাকে লিখতে পারবো এন মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু, এন মাইনাস টু ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস থ্রি। ফ্যাক্টোরিয়াল ভাঙার যা টেকনিক দেখিয়েছিলাম আগে সেটাই করেছি। আর নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস থ্রি, এটা সমান 504। তো এটা কেটে গেল, তাহলে আমি পাচ্ছি, এখানে লিখছি, এবার আমি পাচ্ছি এটা হবে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ইজ ইকুয়াল টু 504। এটাকে সলভ করার আগের উপায়টা হচ্ছে এটাকে ভেঙে দিলেই একটা কিউবিক ইকুয়েশন পাবো, কিউবিক ইন এন। তা সেটাকে ফ্যাক্টরাইজ করা একটু শক্ত। তা আগের ক্লাসগুলোতে যে টেকনিকটা দেখিয়েছিলাম, এখানে কিন্তু পরপর তিনটে সংখ্যার গুণফল, একটা এন, এটা তার থেকে একটা কম, এটা তার থেকে একটা কম, এটাকে যদি আমি সেই একইভাবে ভাঙতে পারি তাহলে এটা হবে, সেখান থেকে আমি সহজে এনের মানটা বের করে দিতে পারবো। তার জন্যে দেখো 504, এটাকে ভাঙলে 9, এটা 9 দিয়ে বিভাজ্য, এটা হচ্ছে 5 9 45, ও সরি, এটা হচ্ছে 5 9 45, 45 5 6 9 54, এবার এটা 8, এটা 7, তাহলে দিস ইজ ইকুয়াল টু 9 ইন্টু 8 ইন্টু 7। তাহলে এখানেও দেখো পর পর তিনটে ইন্টিজারের গুণফল, তাহলে এন এর ভ্যালু এদের মধ্যে, এটা এন বড়, তাহলে এদের মধ্যে বড়টা এন হচ্ছে 9। তাহলে আমার দুটো আনসারই পাওয়া গেল, একটা এন এর ভ্যালু 9 আর আর এর ভ্যালু 3। পরের প্রবলেমটা, এটা একটা নিউমেরিক্যাল প্রবলেম। দেখাও যে 47C4 প্লাস সিগমা r is equal to 1 to 5, 52 minus r C3, এটা সমান 52 C4। তো তারপরে লেফট হ্যান্ড সাইডকে ভাঙলে হবে 47C4 প্লাস, এখানে সিগমা মানে যোগফল, পাঁচটা টার্মের যোগ আছে, প্রথমে আর এর জায়গায় 1 বসাতে হয়, তাহলে এটা হচ্ছে 51, এখানে আর 1 বসালে 51C3 প্লাস, এবার আর এর ভ্যালু 2 বসাতে হবে, 50C3 প্লাস 49C3, পাঁচটা 48C3 প্লাস 47C3। আচ্ছা, একটু আগে একটা ফর্মুলা আমি লিখেছিলাম, NCR প্লাস NCR মাইনাস 1, উপরের দুটো সেম, এটা পরপর দুটো ইন্টিজার, এটা হয়ে যাবে NC n প্লাস 1 সি, আর এদের মধ্যে যেটা বড় নিতে হয় n প্লাস 1 CR। এখানে দেখো এইটা 47C3 আর 47C4, উপরের দুটো সেম আর নিচের আছে 4 আর 3, মানে পর পর দুটো,
তাহলে এই দুটোকে যোগ করলে এইটা প্লাস এইটা হয়ে যাবে 48C4 প্লাস, আমি এবার এইটাকে নিচ্ছি এর সাথে, 48C3 প্লাস, আর যেগুলো বাকি আছে 51C3 প্লাস 50C3 প্লাস 49C3, এই দুটোকে যোগ করলে একই ফর্মুলা দিয়ে এটা হয়ে যাবে 49C4 প্লাস, এবারে এইটা নেব এর সাথে 49C3 এই দুটোকে এক করলে ওই ফর্মুলার সাহায্যে এখানে দুটো সেম, এটা পরপর দুটো, তাহলে এটা হচ্ছে 50C4 প্লাস 50C3 প্লাস 51C3, আবার এই দুটোকে যদি এক করি এটা হচ্ছে 51C4 প্লাস 51C3, আবার সেম ফর্মুলা 52C4, এটাকে আবার প্রমাণ করতে দিয়েছিল। বেশ, এবার পরেরটা, আচ্ছা লেখো এবার, একটি প্রশ্নপত্রে 10টি প্রশ্ন দেওয়া আছে, একটি প্রশ্নপত্রে 10টি প্রশ্ন দেওয়া আছে, একজন ছাত্র কতভাবে তার থেকে 6টি প্রশ্নের উত্তর নির্বাচন করতে পারবে। তো এখানে একটা জিনিস আবার বলি যে আমাকে যখন তুমি পরীক্ষার প্রশ্নের উত্তর দাও, আগে 1 তারপরে 2 তারপরে 3 দিতে হবে, এর কোনো বাধা ধরা নিয়ম নেই, যে কোনো অর্ডারে দিলেই চলবে। অর্থাৎ আগে 1কে দেবো না আগে 2কে দেবো, এটা যখন ইমমেটেরিয়াল, তাহলে এটা কম্বিনেশনের প্রশ্ন। তো আমাদের প্রশ্নটা তাহলে 10টা প্রশ্ন আছে, আমাকে 6টা নির্বাচন করে উত্তর দিতে হবে, তাহলে এটা কম্বিনেশনের প্রশ্ন। অতএব এর উত্তর হচ্ছে 10C6 is equal to factorial 10 by factorial 6 into factorial 10 minus 6. এবার এটাকে কি করে ক্যান্সেল করব, দেখো এইটা এর কাছাকাছি, তাহলে এইটাকে আস্তে আস্তে ছোট করব, 10 into 9 into 8 into 7 into factorial 6, এটা কাটবো বলে এটাকে আর ভাঙলাম না। ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 4 3 2 1, তাহলে এটাকে ক্যান্সেল করলাম, এটা হচ্ছে 4 2 8 ক্যান্সেল হলো 3, তাহলে এটা হচ্ছে 3 7 21 210, তাহলে 210 উপায়ে একজন ছাত্র এই প্রশ্নের উত্তর দেওয়াটা নির্বাচন করতে পারবে। এর সাথে আর একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে, যদি 1 নম্বর প্রশ্নটি আবশ্যিক হয় তাহলে মোট কতভাবে 6টি প্রশ্নের উত্তর দেওয়া যাবে। তাহলে গল্পটা আগেরই, 10টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 6টা নির্বাচন করতে হবে, তবে 1 নম্বর প্রশ্নটা কম্পালসারি, মানে এটা দাঁড়ালো তোমাকে 1 নম্বর প্রশ্নটা নির্বাচন করতেই হবে, তার সাথে আর বাকি থেকে 1 নম্বর ছাড়া আমার আর 9টা বাকি আছে, সেখান থেকে আর 5টাকে নির্বাচন করতে হবে। তাহলে এখানে ব্যাপারটা দাঁড়িয়ে গেল ভার্চুয়ালি যে 9টা প্রশ্ন, তার থেকে 5টা নির্বাচন করতে হবে। তাহলে উত্তরটা 9C5 ফ্যাক্টোরিয়াল 9, আগের মতো করে
এই 4 দুগুণে 8 ক্যান্সেল হলো, 2 ক্যান্সেল হলো, তাহলে 7 9 63, এটা এটা আচ্ছা, এবার পরের প্রশ্নটা দিচ্ছি। 5 জন একাদশ শ্রেণী এবং 4 জন দ্বাদশ শ্রেণীর ছাত্র আছে। এর থেকে কতভাবে 6 জনের একটি কমিটি নির্বাচন করা যাবে যাতে ঠিক 4 জন একাদশ শ্রেণীর ছাত্র থাকে। আচ্ছা, এখানে 11 ক্লাসের 5 জন ছাত্র আর 12 ক্লাসের 4 জন ছাত্র দেওয়া আছে। তা এদের মধ্যে থেকে 6 জনের একটা কমিটি তৈরি করতে হবে, 6 জনের কমিটি। তাতে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ঠিক ক্লাস 11-এর 4 জন থাকে। তাহলে বোঝা যাচ্ছে আমাকে 6 জনের কমিটি নির্বাচন করতে গেলে এখান থেকে 4 জন, তাহলে বাকি 2 জনকে নিতে হবে 12 থেকে। তাহলে এটা দেখা যাচ্ছে যে 5 জন থেকে আমাকে 4 জন নির্বাচন করতে হবে, এবং সাথে সাথে ওর সাথে সাথে 4 জন থেকে 2 জনকে নির্বাচন করতে হবে। এটা গণিত দিলাম কেন না, এর এক একটা নির্বাচনের জন্যে 12-এর এতভাবে নির্বাচন হয়, এই জন্য এটা গণিত। এটা তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 4c2, একটু আগে আমি বলেছিলাম nc2 ফর্মুলা একটা বলেছিলাম, 2 থাকলে নিচে এটা n-1 বাই 2, তাহলে এটা হচ্ছে 4 ইন্টু 3, এখানে এটা ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5কে লিখবো আমি 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস 6, তাহলে 5 প্লাস 6 11। হ্যাঁ, এটা হলো ওই 5 ইন্টু 6 মানে 30। আচ্ছা, এর সাথে দেওয়া আছে যদি মানে এই এটা ফ্যাক্টগুলো একই, 5 জন 11, 4 জন 12-এর ছাত্র আছে, তার জন্য 6 জনের একটা কমিটি করতে হবে যাতে অন্তত 4 জন একাদশ শ্রেণীর ছাত্র থাকে। তাহলে আমরা দেখি যে আমরা যে শর্তটা কি, অন্তত 4 জন একাদশ শ্রেণীর ছাত্র থাকবে, তাহলে কতভাবে গঠন করতে পারবো। 1 নম্বর হচ্ছে এই 4 জন নিলাম, আর এখান থেকে তাহলে 2 জন নিতে হবে। এখানে এবার হবে 5 জন, অন্তত 4 জন মানে 5 জন নিতে পারি, তাহলে এখানে 1 জন নিতে পারবো। আর হয় না, কারণ এর থেকে বাড়াতে গেলেই 6 জনের দরকার, সেটা 6 জন 11 ক্লাসের নেই। তাহলে আমরা এই দুটো মোডে আমরা উত্তরটা হবে আমাদের, হয় এইটা, হয় নয় এইটা করতে পারি, এবং এইটাও করতে পারি। তাহলে এই দুটো আগের মতো করে উত্তর দেব, দিয়ে তাকে যোগ করে দেব। এটার উত্তরটা আমাদের একটু আগেই জানা হয়ে গেল, এটা হচ্ছে 30 আগের অঙ্কটায়। আর এটা হবে 5 জন থেকে 5 জন আর 4 জন থেকে 1 জন, তাহলে এটা হচ্ছে 5c5 ইন্টু 4c1, তাহলে 30 প্লাস এটা হচ্ছে 5c1 মানে 1, 4c1 মানে, তাহলে এর উত্তর পেলাম আমি
34। এটাই উত্তর। এর পরেরটা, একটি সমতলে 12টি বিন্দু আছে। এদের মধ্যে কোনো 3টি সমরেখীয় নয়। এদের যোগ করে মোট কতগুলি সরল রেখা আর 2 নম্বরে কতগুলো ত্রিভুজ পাওয়া যেতে পারে? তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে ইনফরমেশনটা হচ্ছে 12টা পয়েন্ট দেওয়া আছে একটা প্লেনে, মনে করা যাক প্লেন অফ বোর্ড, আর এদের মধ্যে কোনো 3টি সমরেখীয় নয়। কথাটার মানে হচ্ছে এমন কোনো 3টে ওই 12টার মধ্যে নেই যাদের যোগ করলে একটা সরলরেখা পাওয়া যায়, মানে অর্থাৎ কোনো 3টি একই সরলরেখার উপর অবস্থিত নয়। তাহলে বিন্দুগুলো সম্পর্কে এই তথ্য, তাহলে মোট কতগুলো সরলরেখা পাওয়া যাবে। একটু আগে আমি ডিসকাশনের শুরুতে বলেছিলাম যে সরলরেখার সংখ্যা নির্ণয়, ত্রিভুজের সংখ্যা নির্ণয়, এরা কিন্তু কম্বিনেশনের প্রশ্ন। তো সেক্ষেত্রে সরলরেখা সংখ্যা নির্ণয় করার জন্য 12টা পয়েন্ট দেওয়া আছে, আর দুটো দুটো পয়েন্টের জন্য একটা করে আমি নতুন নতুন সরলরেখা পাবো। তাহলে প্রথমটার উত্তর সরলরেখা, তার উত্তর হচ্ছে 12 থেকে দুটো নির্বাচন করব, 12C2, এবং এর ফর্মুলা হচ্ছে 12 × 11/2, 66টা। প্রথমটার উত্তর পেয়ে গেলাম। এটা সেই 12C2 মানে NC2-র ফর্মুলা ব্যবহার করেছি। আর 2 নম্বরেরটাই হচ্ছে কতগুলো ত্রিভুজ তৈরি করতে পারবো। তা একটা ত্রিভুজ পেতে গেলে আমাদের 3টে বিন্দু লাগে। তাহলে এখানে আমার দরকার হচ্ছে 12টা থেকে আমি কতভাবে নতুন নতুনভাবে 3টেকে নির্বাচন করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমার উত্তর প্লেন 12C3। এর এরকম সংক্ষিপ্ত কোনো ফর্মুলা নেই, তাহলে এটাকে ফ্যাক্টোরিয়াল 12/ফ্যাক্টোরিয়াল অফ 12 - 3 মানে 9 × ফ্যাক্টোরিয়াল 3, এটা হচ্ছে 12 × 11 × 10, তারপরে পাওয়া যাবে ফ্যাক্টোরিয়াল 9/ফ্যাক্টোরিয়াল 9 × ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 × 2, এটা। তাহলে এটা ক্যান্সেল করলাম, 3 × 2 = 6, 6 ক্যান্সেল করলাম 2-এর সাথে, তাহলে আনসারটা হচ্ছে 22220। 220টা আমরা এরকম ত্রিভুজ পেতে পারি। আচ্ছা, এরপরই আছে এর সঙ্গে একটা অঙ্ক জুড়ে দিয়ে প্রশ্ন জুড়ে দিয়েছে, সেটা হচ্ছে যে এই প্রদত্ত 12টা সব বিন্দুর মধ্যে যদি 4টি বিন্দু সমরেখীয় হয় তবে সরলরেখার সংখ্যা আর ত্রিভুজের সংখ্যা। তাহলে এখানে 12টা বিন্দু দেওয়া আছে, 4টে হচ্ছে সমরেখীয়, মানে 4টে বিন্দু এটা কিন্তু একই সরলরেখার উপরে আছে, বাকিগুলোর কোনো 3টি সমরেখীয় নয়। তাহলে এদের যোগ করে কতগুলো আমরা সরলরেখা পাবো। তো এখানে একটা জিনিস একটু বোঝাই আমি, এইটাকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে, এটার সাথে এটাকে যোগ করলে একই সরলরেখা পাওয়া যাবে। তার মানে এই 4টে থেকে পরস্পরকে দুটো করে নিয়ে, পরস্পর থেকে দুটো নিয়ে আমরা যতগুলো সরলরেখা তৈরি করতে পারবো, কোনোটাই নতুন নয়, ওই একই সরলরেখা। তাহলে এখানে আমার উত্তর হবে, যদি কোনো 3টেই সমরেখীয় না হতো তাহলে এতগুলো উত্তর পেতাম আমি 12C2। কিন্তু এদের মধ্যে যেহেতু 4টে সমরেখীয়, তাহলে এদের দিয়ে গঠিত যে সরলরেখাগুলো হবে তার সংখ্যা এতটা, সেটা হবে না, বিয়োগ করে দাও, বদলে একটা হবে, কারণ এই সরলরেখাটা এখন আমরা কাউন্ট করিনি।
+1। তাহলে এর উত্তর হচ্ছে এটা। তো এটা একটু মনে রেখো যে ওই যদি n বিন্দু থাকে তার মধ্যে r সমরেখীয় হয় তাহলে উত্তর nc2 - rc2 +1। তো এটাকে সিম্পলিফাই খুব সহজেই করতে পারি আমরা। এটা হচ্ছে 12 × 11 ডিভাইডেড বাই 2, 4 × 3 ডিভাইডেড বাই 2 প্লাস 1, 66 মাইনাস 2, 6 প্লাস 1, 61টা। এরই দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে ওই 12টা বিন্দুর মধ্যে 4টে সমরেখীয় আর কোনো 3টি সমরেখীয় নয়, তাহলে তাদের নিয়ে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত হবে। তো এখানে যদি ওই 4টে বিন্দু থাকে, তা এদের দিয়ে গঠিত ত্রিভুজ, যে বিন্দুগুলো একই সরলরেখায় ওপর আছে তাদের নিয়ে কোনো ত্রিভুজ গঠন করা যায় না। তাহলে এই 3টে নিয়ে কোনো ত্রিভুজ পাবো না, এই 3টে নিয়ে পাবো না, এদের কোনো 3টেকে নিলেই পাবো না। তো সেক্ষেত্রে আমার হওয়া উচিত 12টা যদি কোনো 3টে সমরেখীয় না হতো, ত্রিভুজের সংখ্যা 12c3। এবার এদের দিয়ে একটাও গঠন করতে পারবো না, 4c3। এতগুলো ত্রিভুজ হওয়ার কথা ছিল কিন্তু হবে না, এটাকে বিয়োগ করে দিলাম। আর সরলরেখার সময় যেমন ছিল, কোনো আলাদা আলাদা পাচ্ছিলাম না বটে, কিন্তু একটা সরলরেখা আমরা পেয়েই যাচ্ছিলাম, তা সেটাকে +1 করেছিলাম। এখানে যেটা হবে না, তাহলে উত্তর এইটা, 12c3 - 4c3, ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9, ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 1। তাহলে এটা 12, 11, 10 ফ্যাক্টোরিয়াল 9, মাইনাস এটা 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3, এটাও ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, এটা কেটে গেল, এটা কেটে গেল, 3 দুগুণে 6, এটা 2, তাহলে এটা হচ্ছে 11 দুগুণে 22, 220 মাইনাস 4, এই এতগুলি। পরেরটা, বারোটি বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণ সংখ্যা নির্ণয় করো। 12টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা। আচ্ছা, কর্ণর সংজ্ঞাটা হচ্ছে কি, একটা যদি n বাহু বিশিষ্ট একটা বহুভুজ থাকে, তার কর্ণটা হবে, কর্ণ কাকে বলবো না, সেটা হচ্ছে যে কোনো দুটো শীর্ষবিন্দু যোগ করলে যদি সেটা বাহু না হয় তাহলে সেটাকেই আমরা কর্ণ বলবো। তো সেক্ষেত্রে এই যে 12টা বাহু বিশিষ্ট একটা বহুভুজ আছে, এর যে কোনো দুটো দুটো করে নিয়ে আমি যোগ করছি, তাহলে কতগুলো সরলরেখা পাবো, 12c2। তাই এদের মধ্যে একটু ধরে দেখ, এইটা আরেকটা দিচ্ছি, তো একে যোগ করলে এই সরলরেখা পেলাম, এটা কিন্তু ওর বাহু, এটাকে থেকে এটা যোগ করলাম, এটা বাহু হলো না, তাহলে এটা একটা কর্ণ। এখান থেকে যোগ করলাম, এটা বাহু নয়, তাহলে এটা একটা কর্ণ। এইরকমভাবে আমাদের করতে হবে কি, 12টা বিন্দু আছে, দুটো দুটো করে যোগ করলে এতগুলো পাবো। তার মধ্যে কিন্তু 12টা হচ্ছে বাহু, কারণ কারণ যদি 12টা কৌণিক বিন্দু থাকে 12টা বাহু থাকবে, তাহলে এর থেকে এই 12 বিয়োগ করলে এটাই হবে আমার কর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে 12 × 11 ডিভাইডেড বাই 2, 12c2 মাইনাস 12,
তাহলে 66 মাইনাস 12, 54টা।